12ই জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম এই ভুবনগিরি ফোর্টের উদ্দেশ্যে। ভুবনগিরি ফোর্ট এটা বললে ভুল হবে, পাহাড়টার নাম বোধহয় ভুবনগিরি, ফোর্টটার নাম ভঙ্গির ফোর্ট। এটাকে দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা কচ্ছপ যেন শুয়ে আছে সেই রকম মনে হয়, আর পশ্চিম দিক থেকে মনে হয় হচ্ছে একটা হাতি শুয়ে রয়েছে। তো এইটা মনে হচ্ছে ওয়েস্ট সাইড, যে কারণে দেখে মনে হচ্ছে একটা হাতি শুয়ে রয়েছে। এটা আমাদের গাচ্ছিবৌলি থেকে 75 কিলোমিটার দূরে। বাইকেই এসেছি পুরোটা। রাস্তা খুবই ভালো ছিল, মাঝখানে খালি 5 কিলোমিটার রাস্তা একটুখানি খারাপ ছিল, সেখানে কাজ ফাজ হচ্ছিল বলে আর কি সেই লেভেলের ভালো রাস্তা পাইনি। বাকি পুরো রাস্তাটাই খুব সুন্দর ছিল। এটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের বাইরে, হায়দ্রাবাদের আউটস্কাটে। আর এটা তেলেঙ্গানার হাইয়েস্ট হ্যাঁ, পিক, তেলেঙ্গানার হাইয়েস্ট পিক এটা। আর এটার উচ্চতা হচ্ছে 610 মিটার। এবার এই হচ্ছে সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি। ছোট সিঁড়ি, কিন্তু খুব একটা খাড়াই দেখতে পাচ্ছি না। মাঝপথে খালি প্রচুর খাবারও দোকান রয়েছে, যেগুলো আমাদের শ্যুট করা হয়নি। সেই খাবারের দোকানগুলো হচ্ছে মূলত এই সাউথ ইন্ডিয়ান স্পেসিফিকই, মানে ইডলি, ধোসা, বড়া, পুরিও পাওয়া যায়, আর তাছাড়া চা বিস্কিট এইসবও পাওয়া যায়। তো আমরা দুটো প্লেন ধোসা খেয়ে নিয়েছি সকালবেলায়, তো গ্রিন টি আর বিস্কুট খেয়ে বেরিয়েছি 8টা 10-এ, পৌঁছলাম হচ্ছে 10টা 40-এ। টিকিট মাত্র কিন্তু 10 টাকা। তবে জায়গাটা মনে হচ্ছে খুব একটা ফেমাস নয়, তাই জন্য লোক সংখ্যা খুবই কম। কম। তো এখন আমাদের দমের পরীক্ষা। এটার ইতিহাস সম্বন্ধে জানি না, ইতিহাস সম্বন্ধে জানতে, কারণ চারিদিকে সব তেলেগু ভাষায় এদের লেখা আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। জানি না এটার ইতিহাস সম্বন্ধে যদি জানতেই হয় তাহলে উইকিপিডিয়া খুলে নিতে পারি। এখানে আরও একটা জিনিস নোটিস করলাম, এই ভুবনগিরি ফোর্টে সম্ভবত এই যে এখানে এদের একটা একাডেমি রয়েছে, ট্রানজেন্ট একাডেমি অফ রক ক্লাইম্বিং। এখানে এই যে রক ক্লাইম্বিং করে, এই যে দুজনকে দেখাও যাচ্ছে, রক ক্লাইম্বিং বা জিপ লাইনিং এইগুলো হয় সম্ভবত। আমি ভিডিওতেও আগে দেখেছি রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। শুরুতে তো আমরা বলছিলাম যে সিঁড়িগুলো সেই অর্থে খাড়াই নয়, স্টিফ নয়। তারপর কিছুটা আসার পর, প্রায় 70-80টা সিঁড়ি ওঠার পর, তারপর দেখতে পাচ্ছি আসল খেল। এই সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট স্টিফ। অলরেডি দমের প্রবলেম বোঝা যাচ্ছে, ওই আর কি। সিঁড়িগুলোর উচ্চতাটা বেশি, খাড়াই কিন্তু স্টেপগুলো চওড়া, এ কারণে অতটাও অসুবিধে হবে না। ওপর থেকে দৃশ্যটা কিছুটা এরকম, যেখান থেকে দিগন্ত দেখা যাচ্ছে, দূরে লেক দেখা যাচ্ছে, যেগুলো আমার মোবাইলে উঠবে না। বাড়িগুলো দেখা যাচ্ছে, বেশ কিছুটা উঁচু। আমরা ভালো পজিশানে রয়েছি অলরেডি, সেটা ভালোভাবেই বুঝতে পারছি। এতটা আসার পরে এর নাম যে ভঙ্গির ফোর্ট, কী কারণে ভঙ্গির ফোর্ট জানি না, বাট আমাদের কাছে এটা মনে হচ্ছে ভঙ্গুর ফোর্ট। সব কিছুই ভেঙে ভেঙে পড়ে রয়েছে সাইডে, সেই অর্থে এই জায়গাটায় রেলিংটা পুরোটা ভাঙা, রেলিংটা নেই। এরপরে বোধ হয় সিঁড়িগুলোর অবস্থা আর একটুখানি খারাপ। এই হচ্ছে সিঁড়ি, আরে এইখান থেকেই হয়তো ফোর্টটা শুরু হয়ে যাবে, সেটা সময় বলবে। এইটা খালি দেখুন কি হাইট। তো এটা বোঝাই যাচ্ছে ফোর্টের এটা এন্ট্রি গেট। চলো এবার প্রবেশ করা যাক। তো পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে সেই অর্থে তেলেঙ্গানা গভর্নমেন্ট এইটার মেনটেনেন্সের জন্য সেই অর্থে কিছু করেনি। আর মানুষ এসে নোংরা করা কাজ, নিজেদের ভালোবাসার কথা খোদাই করে যাওয়া প্রাচীন স্থাপত্যের ওপর খারাপ স্বভাবের মধ্যেই পড়ে, সেটা এখানেও সেটার ব্যতিক্রম নয়। এই যে সবাই লিখে গেছে নিজেদের ভালোবাসার মানুষের নাম লাভ সাইন নেকে, জলের বোতল পড়ে রয়েছে। এদিকটাতেও একই হাল, ওই যে কোয়েল সামনে এগোচ্ছে। ওরে বাপরে, ভালোই স্টিপ সিঁড়ি। একটা প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর আরও একটা প্রবেশদ্বার দেখতে পাচ্ছি, দ্বিতীয় প্রবেশদ্বার। ওটা মূল ফটক হলে এটা হয়তো অন্দরমহলে যাওয়ার ফটক, জানি না কি হিসেবে বানানো, কোনো গাইডও নেই, কিছু নেই। আর এটার মেনটেনেন্স একদমই নেই, সেটাও বোঝা যাচ্ছে। বাট অ্যাডভেঞ্চারের জন্য খুবই ভালো। কম বয়সীদের, যাদের পায়ে এখনও শক্তি রয়েছে, তাদের এগুলো সময় থাকতে থাকতেই করে নেওয়া উচিত।
পায়ে যাদের ব্যথা আছে তাদের পক্ষে সত্যি কথা বলতে গেলে কষ্টকর, তারা পারবেও না। এই যে একদম মেনটেনেন্স নেই, পাথর যেরকম খুশি পড়ে রয়েছে, নোংরা তো যেরকম হয়েছেই। এটা বিকেলবেলায় আসলে 4টের সময় বন্ধও হয়ে যায় এই একই কারণে। আর হায়দ্রাবাদের মূল শহর থেকে 75 কিলোমিটার দূরে হওয়ায় সেই অর্থে ট্যুরিস্টও হয় না এখানে। জায়গায় জায়গায় ডাস্টবিন কিন্তু করা আছে, কিন্তু মানুষ কেন ডাস্টবিন ইউজ করবে? এইখানের সিঁড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়াল কি ভয়ানক সিঁড়ি। সাবধানে না এলে পা মুচকে যাওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, খুবই সাবধানে আসতে হবে সবাইকে। 2টো গেট পেরিয়ে আবার আরও একটা গেট, এটা 3 নম্বর গেট। 610 মিটার দেখতেই শুধুমাত্র কম, অ্যাকচুয়ালিতে অনেকটাই। চলে এসেছি আমরা মনে হচ্ছে টপ অফ দ্য হিলে। না না না, টপ এখানে নয়, টপ ওইখানে। তো ওই টপটায় আমরা পৌঁছবো যেখানে মূল ফোর্টটা অবস্থিত। এটায় কোনো দেবীর একটা মন্দির মানে মূর্তি স্থাপনা করা রয়েছে। আমি দেখি এই দিকটায় কি আছে। তবে ওয়েদার যদি আরেকটু ক্লিন থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো দেখতে। এই যে সরি, এবার দেখে বুঝতে পারছি এইটা অ্যাকচুয়ালি ওয়েস্ট সাইড, যে কারণে এই শেপটা অনেকটা একটা হাতি শুয়ে রয়েছে। এই অংশটা হচ্ছে হাতির সুঁড়, এই অংশটা হাতির পা, এইটা হচ্ছে হাতির পা, এবং এটা হচ্ছে হাতির পিছন দিকের পা। এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে হাতি শুয়ে আছে। তো এইটা হচ্ছে ওয়েস্ট সাইড। প্রবাবলি তার উল্টো দিক থেকে দেখলে এটাকে কচ্ছপের মতন মনে হয়, সেই জিনিসটা হচ্ছে সেই দিকটা তাহলে হবে হচ্ছে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিক। আর চারপাশটার ভিউটা কিছুটা এইরকম, অসাধারণ। লোকজন শুয়ে পর্যন্ত রয়েছে। খালি চোখে অ্যাকচুয়ালি কতটা দূর অবধি দেখা যাচ্ছে সেটা এখানে ধরা পড়বে না ক্যামেরার লেন্সে, তবে হ্যাঁ অনেকটাই দূর অবধি দেখা যাচ্ছে। চলো এবার আমরা রওনা দেব মূল দুর্গের দিকে। এই যে দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়। তোমার কিছু বলার আছে? বক্তব্য হচ্ছে এটা আমার একটাই জন্যই ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে মানুষের সংখ্যা কম। গোলকোন্ডাটাতেও এইরকমই অনেকটা, এর থেকে মনে হয় গোলকোন্ডা এতটা উঁচু নয় ডেফিনেটলি, এটা তো হাইয়েস্ট পিক। হ্যাঁ, কিন্তু গোলকোন্ডায় আমরা পৌঁছতে পারি না, ওখানকার সিঁড়ি আরও আর কি প্যাথেটিক। ওখানকার সিঁড়ি না না, এইখানে সিঁড়ির মেনটেনেন্স নেই, এখানে মেনটেনেন্স নেই। যাই হোক, ওখানে লোক সংখ্যাও অনেক বেশি থাকে এবং ওখানটায় আরও বেশি কষ্টকর মনে হয়। কিন্তু এখানটায় বেশ সুন্দর হাওয়া পাচ্ছি, লোকজনের সংখ্যা কম, বসারও জায়গা প্রচুর আছে, মানুষজন বসেও আছে, আর ভালো লাগছে এই জায়গাটা। আমরা ছিলাম ওই দূরে ওই জায়গাটায়, এই জায়গাটায় আমরা ছিলাম একটু আগে অবধি, যেখানে কোয়েল বসেছিল। তারপর এই বরাবর যেখানে কোনো সিঁড়ি নেই সেটা ধরে আমরা এলাম। বেশ কিছুটা আসার পর এখান থেকে আবার সিঁড়ি শুরু হয়েছে, তবে সিঁড়ির স্টিফনেস খুব একটা বেশি নয়, সাইডে রেলিংও করা রয়েছে। যারা ওজন কমাতে চায় তারা রেগুলার একবার করে এই ফোর্টের ওপর অবধি উঠবে রেগুলার, আর নামবে ভোরবেলায়। ব্যাস 1 মাস 10 কেজি ওজন কমে যাবে বোধহয়। চলো উঠে চলি স্বর্গের সিঁড়ি ধরে। আজকে হালকা একটু পায়ে ব্যথা হবে, গায়ে ব্যথা হবে, বাট এটুকু তো সহ্য করতেই হবে। মোটামুটি 80% অফ দ্য ডেস্টিনেশন কমপ্লিট করার পর একটু চিল করছি গাইস, জাস্ট রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। এদিকটা দেখা যাচ্ছে না, এদিক দিয়ে উঠছিলাম একটু আগে। এই যে রেলিং করা রয়েছে, তারপর এখান থেকে একটা টার্ন আছে, সেই টার্ন থেকে এখানে। বাট ভালো কষ্ট রয়েছে এতটা ওপরে ওঠার পর, বিশেষ করে বোঝা যাচ্ছে। ভুল হয়েছে আমাদের, কাছে সেই পরিমাণ জল নেই। কিছু কিছু জায়গায় মিনিমাম সিঁড়িটুকু নেই, সেখানে এই রেলিংটাই ভরসা। এই যে সিঁড়ি নেই, আর এখানে আসার পর রেলিংটাও নেই। আলটিমেটলি গাইস বলতে বাধ্য হলাম, জার্নি কমপ্লিট।
সো দিস ইজ দ্য ফোর্ট অ্যান্ড বিউটি অফ ফোর্ট, যেখানে লোকজন প্লাস্টিকের বোতল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, বিউটিটাকে এনহ্যান্স করছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে, এটাই হয়তো এই ফোর্টের থিম। এমনিতে ন্যাড়া পাহাড়, খুব বেশি গাছগাছালি নেই, এই কিছুটা আসার পরে এই জায়গাটায় ঘাস দেখতে পাচ্ছি, আর অল্প স্বল্প কিছু রয়েছে। বাহ, এখানে আবার একটা ছোট্ট সুন্দর পুকুর রয়েছে, সেরা ব্যাপার। এটা রেন ওয়াটার বোধহয় হারভেস্ট করার জন্য ছিল, যতদূর ধারণা ওই দিকেও একটা রয়েছে। প্রবাবলি এইটাও সেই যুগের সুইমিং পুল ছিল। এই ছোট ফোর্টের ভেতর আমরা ঢোকার চেষ্টা করছি। সো মিশন We reached our destination. মিশন অ্যাকমপ্লিশড। এমনিতে ওপর থেকে ভিউটা খুবই সুন্দর, কুয়াশাচ্ছন্ন ওয়েদার থাকার কারণে সেই অর্থে বেশি দূর অবধি দেখা যাচ্ছে না, না হলে এটা খুবই সুন্দর জায়গা। হাওয়া খুব সুন্দর, আসার পর একটু বসে রেস্ট নিয়ে গায়ে হাওয়াটা লাগছে, সেটা খুবই ভালো লাগছে। আর তেলেঙ্গানা গভর্নমেন্ট যদি এইটাকে রিস্টোর করে প্রপারলি, তাহলে ভালো সংখ্যক ট্যুরিস্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সিঁড়িগুলোকে ঠিক করতে হবে, রেলিং ঠিক করতে হবে, নোংরা ফেলার জায়গা ঠিক করতে হবে, হয়তো টিকিটের দাম বাড়বে সেই ক্ষেত্রে, কিন্তু ট্যুরিস্ট আসবে ডেফিনেটলি। এখানে কোনো গাইড নেই, ওইটারও যদি ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। সব মিলিয়ে হয়তো আমার যেটুকু ধারণা, আমার যেহেতু আগেও এইরকম সিঁড়ি দিয়ে ট্রেক করার অভিজ্ঞতা রয়েছে, 1000-এর ওপর সিঁড়ি হবে। অনেকটা আসার পর দেখলাম এখানে একটা ছোট্ট কোটোর মতন আছে, এই দিক দিয়ে আমরা এসেছি আসলে, ওইখানটায় বসেছিলাম। এখান দিয়ে এই দিকটার নাজারাটা খানিকটা এইরকম, হঠাৎ করে দেখতে পেলাম এখানে একটা কুটুরি মতন আছে। তো চলো ঢুকি ভেতরে, দেখি কি আছে। সেরকম কিছুই নেই এখানে, বোধহয় বন্দুক ফন্দুক তাক করতো এরা, জানি না, বাইরে থেকে এই রকম দেখা যাচ্ছে। এই যে এইখানে একটা ছোট কামান রাখা আছে, এখানেও মানুষজন যাচ্ছে। অনেকে ছাদে উঠছে, এবার দেখা যাক এটা ছাদে ওঠে হ্যাঁ, কিনা। এবার আমরা একটা ছাদে ওঠার ট্রাই করছি। অনেকে দেখলাম উঠেছে, এবার জানি না কোথা দিয়ে সিঁড়ি, দেখি আলটিমেটলি কোথা দিয়ে সিঁড়ি, ছাদে উঠবো। এটা একটু গম্বুজ মতন আছে, কিন্তু ভেঙে পড়ে গেছে অর্ধেক জিনিস গম্বুজের। আর সামনে থেকে এই দিকটারও ভিউটা দেখিয়েই দিয়ে এলাম যখন, এটা একটা চাতাল মতন ছাদ বলা যায়, সেখান থেকে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে আমরা এখান দিয়ে উপরে উঠবো। এটার মানে মোটামুটি চওড়াটা দেখে দেখে বোঝা যাচ্ছে কতটুকু চওড়া এটা। আর একটু যদি মোটা, মানে আগে যখন আমার আরো 10 কেজি ওজন ছিল, বোধহয় হেঁটে যেতাম পুরোটা। সবকটা মানুষ সবাই হয়তো এর উপরে উঠতেও পারবে না, তাই যারা ক্লস্ট্রোফোবিক আছে তাদের প্রবলেম হবে। চলো মোবাইল নিয়ে আসো, দেখা যাক সিঁড়িগুলো দেখা। চলো তুমি ওঠো আগে। জাস্ট একটা মানুষ সমান সিঁড়ি, এই হচ্ছে একটা মানুষ সমান সিঁড়ি। আর ওদিক থেকে লোক এলে বোধহয়, ওদিক থেকে লোক এলে দাঁড়িয়ে যেতে হবে। আসুন আসুন। দেখো আমরা এখন উঠছি। এই সিঁড়িও যথেষ্ট উচ্চতা সম্পন্ন সিঁড়ি, যথেষ্ট উচ্চতা আছে সিঁড়িগুলো, হ্যাঁ প্রায় 25-30 কিন্তু 1.5 ফুট চওড়া, হ্যাঁ 1.5 ফুট মতন চওড়া হবে। এক একটা 1.5 ফুট। মাঝে মাঝে এরকম কুটুর কুটুর করা আছে। এই আমরা আলটিমেটলি টপ অফ দ্য ডেস্টিনেশনে পৌঁছলাম। আচ্ছা, এদিক দিয়ে একটা ওঠার জায়গা রয়েছে, ওদিক দিয়ে নামার জায়গা রয়েছে, মানে এদিক দিয়ে যেখান নামছে। দিয়ে খুশি যে উঠবে নামবে। হ্যাঁ, বাট দুর্দান্ত সিঁড়ি, এইরকম সিঁড়ি আমরা দেখিনি। চিলেকোঠার ঘরেও বোধহয় এত সরু সিঁড়ি হয় না, আর এত ক্লস্ট্রোফোবিক বদ্ধ জায়গার মধ্যে এরকম সিঁড়ি হয় না। 15-20টা সিঁড়ি আছে ঘোরানো।
এই যে দূরে একটা মালগাড়ি দেখা যাচ্ছে। আজকের মতন এবার নিচে নামার পালা আমাদের। এই সেই ঘর, এদিকে ফোর্টটা ছিল, মেন ফোর্টটা। ঢোকার মুখে এই ঘরটা দেখিয়েছিলাম সবার আগে, তখন ঢুকিনি, এখন ঢুকে দেখি এটার মধ্যেও কি আছে। কি জানি ক্যাফে ট্যাফে বানানোর জন্য তৈরি করেছিল কিনা কে জানে। ও বাবা, এসে তো দেখি আর এক কাণ্ড। এখানের লোকজন আরও ভরে ভরে খোদাই করে গেছে নিজেদের নাম। তো বড় বড় ঘর দেখো। হ্যাঁ, বিশাল বড় বড় ঘর, তবে কী পারপাসে বানানো সেটা তো বুঝতেই পারছি না। নিশ্চয়ই একটা, এই যে রমু যে রাজেশকে ভালোবাসে সেটা এখানে না এলে আমরা জানতেই পারতাম না। পিয়া, আচ্ছা গীতা, বাহ অসাধারণ। হর্ষা। আচ্ছা, কোনো রকম ইতিহাস না জেনেই আমরা এই ভুবনগিরি ফোর্টে চলে এসেছিলাম। তারপর আলটিমেটলি মনে হলো যে সবাইকে উইকিপিডিয়া দেখার থেকে নিজেরাই একটু উইকিপিডিয়া দেখে যেটুকু তথ্য জানা যায় আর কি, ডিটেলে জানি না, তো যেটুকু জানি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো এটা বেসিক্যালি চালুক্য বংশের ত্রিভুবন মল্লা চতুর্থ বিক্রমাদিত্য তৈরি করেছিল এই ফোর্টটা। আর এটা 1076 সাল, মানে আজ থেকে 951 বছর আগে তৈরি। তারপরে এটা পরবর্তীতে কাকাতিয়া বংশ এটার রাজত্ব করে, দখল নিয়ে নেয়। আর তারও পরবর্তীতে যখন হায়দ্রাবাদ বাহমনি সুলতানদের হাতে চলে যায়, বা ইরানের বাদশাদের হাতে চলে যায়, বা কুতুব শাহীদের টাইমে এটাকে মূলত কারাগার হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে নিজামদের সময় এটাকে এক প্রকার ইগনোরই করা হয়েছিল। তো সেই অর্থে দেখতে গেলে 1940 সালের পর থেকে এটার কোনো মেইনটেনেন্স, হ্যাঁ, সেই অর্থে দেখতে গেলে কোনো রকম মেনটেনেন্স নেই। আর এই মেনটেনেন্স না থাকার কারণেই বোধহয় আজকের ডেটে দাঁড়িয়ে ফোর্টটার এই রকম অবস্থা। এটাকে আরও বেটারভাবে হয়তো রিস্টোর করা যেতে পারতো, বেটারভাবে রাখা যেত। আমাদের কিছু কিছু পয়েন্ট এখানে মনে হয়েছে যেগুলো শেয়ার না করলেই নয়। পুরো দেখে আসার পর চপ্পল পরে আসা যাবে না, শু পরতে হবে। শু না পরলে কিন্তু পা পিছলে যেতে পারে, কারণ কোনো কোনো জায়গায় সিঁড়ি নেই, সেই কোনো কোনো জায়গায় রেলিং আছে, কোনো কোনো জায়গায় সেই রেলিংটাও নেই, তো পা কিন্তু স্লিপ কাটতে পারে। পাহাড়ের খাঁজে জুতোর যদি ভালো গ্রিপ হয় তবেই কিন্তু ঠিক থাকবে। এটা 1 নম্বর। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে জল আনতে হবে। জল ক্যারি না করলে গলা কিন্তু আমাদের পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আর হচ্ছে নোংরা করা যাবে না। নোংরা করে করে আজকে কি অবস্থা হয়েছে অলরেডি ভিডিওয় অনেকবার দেখিয়েছি। ডাস্টবিন আছে, সংখ্যায় কম, কিন্তু ডাস্টবিনগুলো ইউজ করতে হবে। আর যদি ডাস্টবিন ইউজ নাই করা যায় তাহলে সেই নোংরা বা চিপসের প্যাকেট বা জলের বোতল সেগুলোকে ক্যারি করে বাইরে কোথাও ফেলে দেওয়া যেতে পারে। টিকিট তো মাত্র 10 টাকা, অলরেডি আগেই বলেছি। বাইরে ছোটোখাটো পার্কিং রয়েছে, খুব বেশি ভিড় হয় না, তো সেই দিক দিয়ে কোনো রকম অসুবিধে নেই। সেইখানে একবার পাহাড়ের ওপর যদি চড়তে থাকো কোনো জলের জায়গাও পাবে না, মানে জল খাবার জায়গা পাবে না, বাথরুমের জায়গাও, ওয়াশরুম নেই। সবাই অলরেডি দেখিয়েছি দেওয়ালের গায়ে খোদাই করে নিজেদের নাম, নিজেদের ভালোবাসার মানুষের নাম লিখে দিয়ে গেছে। এতে কিন্তু ভালোবাসা বাড়ে না, বোকামি আর কি, মূর্খামির পরিচয় এগুলো। এই পয়েন্টগুলোই বলার ছিল। আর এর পিন পয়েন্ট লোকেশানটা দেখি যদি পারি তো আমি শেয়ার করে রাখ। পিছনে লোক চলে আসছে, আমরা আনইজি ফিল করছি কারণ আমরা কেউই প্রফেশনাল নই, তো না কিছুটা আনইজি ফিল করছি। আচ্ছা, 10:30টায় আমরা 10:40 কি 10:45 নাগাদ আমরা ট্রেকিং শুরু করেছিলাম। এখন বাজে হচ্ছে 1:05। মাঝখানে ওপরে আধ ঘন্টা বসেছি, জায়গায় জায়গায় ভিডিও করেছি, 2-1টা ফটো তুলেছি, এই সময় লেগেছে আমাদের। চলো টাটা, বাই। এখান থেকে টাটা আপাতত। আমরা এখন ওই কথা মতন ভুবনগিরি থেকে বেরিয়ে এসে এখন আপাতত চলেছি স্বর্ণগিরির পথে। এখন দেখা যাক স্বর্ণগিরি আমাদের কেমন লাগে। স্বর্ণগিরির সম্বন্ধে খুব একটা আইডিয়াও নেই, কি টেম্পেল, কোন দেব বা দেবী রয়েছে। হ্যাঁ, সম্ভবত এখানে বেশিরভাগ মন্দিরই আমরা দেখেছি বালাজি, তিরুপতি বালাজির টেম্পেল, বা বিষ্ণুরই অন্য কোনো না কোনো রূপের টেম্পেল আর কি। তো কটার সময় খোলে বন্ধ হয় সেই সমস্ত ডিটেলস খুব একটা জানা নেই, তবে এই সমস্ত ডিটেলসগুলো গুগল করলে ইজিলি পেয়েও যাওয়া যাবে। এই যে পেছনে একটা আমরা অলরেডি গেট পেরিয়ে এসেছি, আর এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি সোজা। আর এখানে আরেকটা জিনিস, এই যে রাস্তার ধারে পুজো নিয়ে দাঁড়িয়ে আছে এরকম, আর আমাদের পেছন পেছন ছুটছে রীতিমতো। এই যে এইরকম পুজো নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। এখান থেকে কিনলে 2টো নারকোল দিয়ে পুজো দিচ্ছে 100 টাকা, একটার জন্য বোধহয় 50 টাকা নেবে। এইরকমভাবে সব দাঁড়িয়ে থাকে। আগেও আমরা অনেক মন্দিরে দেখেছি এরকম।
এটা এখানকার বৈশিষ্ট্য মন্দিরের। আর এইরকম গেট করা আছে সাইডে। আচ্ছা হ্যাঁ, এটা মনে হচ্ছে বিষ্ণু মন্দির। হ্যাঁ ঠিক, এটা বিষ্ণু মন্দির, কারণ তিরুপতি বালাজির ছবি দেওয়া আছে এখানে। এই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, কতটা ভিজিবল হচ্ছে জানি না ক্যামেরাতে, দূরে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সামনের রাস্তা, এখন ঢালু রাস্তা সামনে। বাদিকে কিছু ক্ষেতও হয়েছে, এগুলো ক্ষেত খামার, বিশেষত মনে হচ্ছে ফাঁকা জায়গা, ধান জমি, পেছনে ধান জমির চাষ হচ্ছে। পুরো একদম লাল মাটির ধুলো ওঠা রাস্তা, পাকা রাস্তা নয়। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের মেন গেট। এর আগে বেশ কিছু আমরা গেট পেরিয়ে এসেছি। হ্যাঁ, বেশ কিছু, ওগুলো আলোর গেট। ওয়ে টু টেম্পল, ওকে, ওয়ে টু পার্কিং। হ্যাঁ, ওয়ে টু পার্কিং, ওয়ে টু টেম্পল। এই হচ্ছে গেট। সামনে অজস্র গাড়ি, কত ভিড় হবে, অনেক ভিড় হবে মনে হচ্ছে, কারণ এটা খুবই ফেমাস। আচ্ছা, এখানে আমরা 20 টাকার পার্কিং দিলাম, এটা বাইকের পার্কিং। 4 হুইলারের হয়তো 50 টাকাও হতে পারে বা তার বেশিও হতে পারে। এখন সামনে এই মন্দিরের চত্বরে আমরা ঢুকে গেছি। সুন্দর এখানে বাগান করা আছে, জানি না কি গাছ, আম গাছ মনে হচ্ছে। হ্যাঁ, আম গাছের সারি দুদিকে। আচ্ছা, অবশেষে আমরা পার্কিং পেয়েছি অনেক কষ্ট করে ঘুরে ঘাড়ে এসে। আর এই হচ্ছে পেছনে দেখতেই পাওয়া যাচ্ছে গাড়ির লাইন, এদিকে শয়ে শয়ে গাড়ি আছে, আর এদিকে হাজারে হাজারে বাইক আছে, বাইকের লাইন পুরো। এটা তো গেল একটা পার্ট, আরো ওইদিকেও বেশ কিছু পার্কিং, পুরো পেছন সামনে সব বাইকে ভর্তি। দূরে বাসগুলোও রয়েছে, দূরে বাস আছে, থেকে বাসে করে হয়তো তীর্থযাত্রী টাইপের যারা এসেছে। আর এখানের ওই মন্দিরে কিছু রুল রয়েছে। এখানকার মন্দিরে, বিশেষত সাউথ ইন্ডিয়ার যে কোনো মন্দিরে এই রুলটা আছে, মেনটেন করে এরা। এটা হচ্ছে স্কিন টাইট জিন্স প্যান্ট, টপ, ছোট টপ অ্যালাউ নয়, শর্টস অ্যালাউ নয়, ছেলেদের 3/4 প্যান্ট যেটায় পা দেখা যায় এরকম জামা কাপড় অ্যালাউ নয়, আর বিশেষ করে স্লিভলেস অ্যালাউ নয় মেয়েদের। আর চুড়িদার বা শাড়ি পরে আসলে ভালো হয়। সম্ভবত মোবাইল জমাও আমাদেরকে রাখতে হবে, হয়তো আমরা কিছু দেখাতে পারবো না। এখানকার সমস্ত মন্দিরের এই রুল, একদম ছোট মন্দিরগুলো বাদ দিয়ে। আমাদের জুতো খোলা হয়ে গেছে। সো জুতোর চার্জ হচ্ছে একটা বক্স, যেহেতু আমাদের দুটোই মাত্র, দুজনের একটা বক্সে হয়ে গেছে, একটা বক্সের চার্জ হচ্ছে 10 টাকা। সবচেয়ে সুবিধা হচ্ছে টপ টু বটম সব কিছুর জন্য কিউআর পেমেন্ট এখানে চলে। তো এটা একটা ভালো দিক, সবসময় খুচরো থাকে না তো আমাদের কাছে, কিউআর দিয়ে সব জায়গায় পেমেন্ট করে দেওয়া যায়। এই হলো আমাদের সেলফোন ডিপোজিট কাউন্টার। এরপর ফোন আমরা ডিপোজিট করে দেবো। তো আমাদের মন্দির দর্শন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা 300 টাকার টিকিট নিয়েছিলাম। 100 টাকার টিকিট আছে, 300 টাকার আছে, আর 500 টাকার রয়েছে। 100 টাকার লাইনটা অত্যাধিক বড়, 300 টাকায় আমরা পুরোপুরি ফাঁকায় দেখেছি। 100 টাকাটা কিন্তু মিনিমাম, এখানে কিন্তু ফ্রি দর্শন নেই। আর তৃতীয় হচ্ছে 500 টাকা। 500 টাকার টিকিট তারা মূলত নিচ্ছে যারা ধরুন কি শর্টস পরে এসেছে বা 3/4 প্যান্ট পরে এসেছে, তাদের পা ঢাকার জন্য তাদেরকে ওখান থেকে বস্ত্র নিতে হবে। এবার এই বস্ত্র নেওয়ার জন্য ওখানে 500 টাকার টিকিট, 500 টাকার টিকিটে বস্ত্র পাওয়া যাচ্ছে, মানে ধুতি পাওয়া যাচ্ছে, মেয়েদের জন্য বোধহয় গায়ে জড়ানোর মতন কিছু কাপড় বা বস্ত্র আর কি দেওয়া হচ্ছে। এই গেল প্রথম কথা। তারপরে আমাদের 300 টাকায় যেহেতু আমরা টিকিট কেটেছিলাম, তো 300 টাকা বা 500 টাকা যারা দর্শন করবে তারা এটা পাবে, তার টিকিট একটা করে লাড্ডু, একটা করে লাড্ডু। লাড্ডুগুলো এখানে খুব বড় সাইজের হয়, সাইজটা আমি লাড্ডুটা দেখাই। আরও একটা ব্যাপার, একটু আগে অবধি আমি এটাকে মন্দির বলে আসছিলাম, বেসিক্যালি এটা কিন্তু মন্দির নয়। মন্দির হচ্ছে এর পিছনে যেগুলো রয়েছে, এই অল্প চূড়া একটু দেখা যাচ্ছে। কিছুটা অংশ আমি মোবাইল নিয়ে যেতে পারবো, যেটুকু মোবাইল নিয়ে যেতে পারবো সেটা দেখানোর চেষ্টা করব। আর এইটাকে যেটাকে মন্দির বলছিলাম, এটা কোনো মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার। এখানে ভারতনাট্যম, কত্থক এই সমস্ত পরিবেশন হচ্ছে। সেটাই হয়তো একটু কিছু ক্যাপচার আমি করতে পারি।
ক্যাপচার হলে অবশ্যই ভিডিওতে সেটা রাখবো। আর মন্দির সম্বন্ধে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। মন্দির সম্বন্ধে বলার বলতে মন্দিরের ভেতরে যা ডেকোরেশন দেখলাম অসাধারণ। আমি এরকম ফুল দিয়ে, অরিজিনাল ফুল দিয়ে আর অরিজিনাল ফল দিয়ে গেট করে ডেকোরেশন আমি কোনোদিন কোনো মন্দিরে দেখিনি। এখানে বিষ্ণুর দুটো মন্দির আছে বলা যায়, একটা এন্ট্রি মেন মন্দির আর একটা হচ্ছে মেন মন্দির, যেখানে স্বর্ণের মূর্তি আছে বিষ্ণুর, এবং আরও আনুষঙ্গিক আরও কিছু দেবতা আছে, সেটা আমরা জানি না। না, সম্ভবত সবই বিষ্ণুর বিভিন্ন অবতারের, কারণ আমরা বরাহ অবতার, বামন অবতার এগুলো দেখতে পেয়েছি। স্বর্ণের মূর্তিগুলো সমস্ত কিছুই স্বর্ণের, আর মেন স্বর্ণ সজ্জিত বলা যেতে পারে, মূর্তিটা হয়তো স্বর্ণ আছে, সেখানে সব অরিজিনাল ফুল এবং অরিজিনাল ফল দিয়ে গেট করা, মানে একদম সিলিং অবধি ওর ফুল আটকে আটকে গেট করা আমি এরকম দেখিনি কোনোদিন। কয়েক লক্ষ, আমার মতে তো কয়েক লক্ষ ফুল এবং কয়েক হাজার ফল আছে। আমরা 3টে মন্দির দেখলাম, একটা মন্দির দেখলাম ছোট ছোট আনারস দিয়ে গেট করা, একটা দেখলাম অজস্র বোধহয় হাজারখানেক হবে আপেল আছে, আপেল দিয়ে গেট করা, আর একটা এরকম বেদানার গেট করা। কিন্তু আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না বলে দেখাতে পারলাম না, কিন্তু এটা এখানে না এলে এটা কোনোদিন কোনো মন্দিরে বোধহয় হয় না। স্থাপত্য, ভাস্কর্য আর সজ্জা, এই 3টে বিষয় ভালো লাগবে, যথেষ্ট ভালো লাগবে যে কারোরই। এই মানে কারোর মনে যদি আধ্যাত্ম চেতনা সেই অর্থে নাও থাকে, তার কিন্তু এই 3টে জিনিস ভালো লাগবে, দেখতে এলেও খুব ভালো লাগবে। সারাদিনের হেকটিক জার্নি, পর্বতারোহণ, তীর্থভ্রমণের শেষে এবার খ্যাটনের পালা। আজকে সারাদিনে ওই ধোসা, প্লেন ধোসা তাও আবার, আর একটা লাড্ডু এই খেয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এখন আমরা সাহাঘোষে এসেছি। আমরা অর্ডার দিয়েছি চিকেন শিক কাবাব আর এদের স্পেশাল বিরিয়ানি। আর এদের অ্যাম্বিয়েন্সটাও বেশ খারাপ নয়, ভালোই লাগলো। এটা মোটামুটি আমি দেখলাম 5তলা একটা বিল্ডিং, আর প্রত্যেকটা ফ্লোরে এই রকম সাইজে দুদিকে দুটো রয়েছে, তাই তো? দুদিকে দুটো করে লন করা আছে, আর এরকম এর ভেতরেও বসার টেবিল আছে। জানি না, আমরা ফার্স্ট ফ্লোরে বসে আছি, ওপরের 3টে ফ্লোর কি জানি না। মোটামুটি এই, এবার বাকি হচ্ছে খাবার এলে দেখানো যাবে। এই আমাদের শিক কাবাব এসে গেছে। শিক কাবাবে এখনো কামড় বসানো হয়নি, অর্ক প্রথম কামড় বসিয়ে রিভিউ দেবে। আর আমার রিভিউ টেস্ট হচ্ছে এমন একটা বিষয়, কি টেস্ট হলো এমন একটা বিষয়, এটা যে যার নিজস্ব পার্সোনাল। আমার ভালোই লাগছে। কেমন হয়েছে? স্যালাডটা খেয়ে বলো। বেশ ক্রিস্পি রয়েছে, স্যালাড তো ভালো হবেই, গাজর আছে, পেঁয়াজ রয়েছে, এটা ভালোই হবে। তুমি খেয়ে দেখো, ক্রিস্পি রয়েছে। ভালো, আমরা অবশ্যই এর থেকেও বেটার খেয়েছি, বাট ভালো, যথেষ্ট ভালো। এবার দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়। তো আলটিমেটলি চলে এসেছে, যে কারণে হায়দ্রাবাদ বিখ্যাত বিরিয়ানি। তো শাহগাছ তো ওয়ান অফ দ্য বেস্ট, হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আসলে 1 প্লেট বিরিয়ানি নিলে দুজন তো আরামসে, কখনো কখনো 3জনও খেয়ে নেওয়া যায়। তো আমাদের বিরিয়ানির পরিমাণটা দেখা, এই এত বড় বাটিতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অত বড়টা, এই এত বড় বাটিতে চুর করে বিরিয়ানি নিয়ে এসেছে। এতটা পড়ে রয়েছে, এতটা পড়ে রয়েছে, চুর করে বিরিয়ানি ছিল। আমারটা এতটা রয়েছে এখনো। আর এই হচ্ছে আমার পরিমাণ, জানি না, খাওয়া শুরু করি, দেখা যাক। রায়তা এই চলে গেল বিরিয়ানির মধ্যে। ও চলে গেলটা বলতে হবে। এই হচ্ছে সালাদ, এটা কি যাচ্ছে এখন? সালাদ। এই 1 চামচ, এটা আমার খুব একটা ভালো লাগে না, চলে গেল বিরিয়ানির মধ্যে। এবার টেস্ট করা যাক। ইনসেন বাইট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগাররা বলে থাকে। 1 পিস চিকেন, একটুখানি সালাদ আর একটু রায়তা, চলে গেল মুখে। আর এখানে রাজুদা স্পেশাল আপেলের টুকরোও দিয়ে দিয়েছে অনেকগুলো। ভালো খেতে ভালো, পরিমাণ অনেক বেশি, কিন্তু 450 টাকা দামটাও যেরকম বেশি, কিন্তু এই যা পরিমাণ 3জনই খেতে পারবে। সো আজকের মতন অল ডান।
খাওয়া দাওয়ার শেষে আমাদের পেট একেবারে আইঢাই করছে, অনেকটা বেশিই খাওয়া হয়ে গেছে। 3 জনের বিরিয়ানি হয়তো 2 জনে মিলে খেয়েছি, তার আগে শিক কাবাব খাওয়া হয়েছে সেই কারণে। হ্যাঁ, গোটা একটা চিকেন পুরো দিয়ে দিয়েছিল, পেটের ভেতর মুরগি ডাকছে।